নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত বলছি। আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি কিছু বলবো বলে। আজকের বিষয় BHIC 106 এর ইউনিট 7। বিষয়টি কি না, কমার্শিয়াল রেভলিউশন, যাকে বাংলা করলে দাঁড়ায় বাণিজ্যিক বিপ্লব। তো বাণিজ্য, অর্থনীতি, এইসব বিষয় আমরা বেশ কয়েকটা ক্লাসে আগেও পড়েছি যে কিরকম ভাবে প্রথমে পড়লাম আমরা ট্রান্সফরমেশন, কি করে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমে এলো, এবং সেই ক্যাপিটালিজমের ক্ষেত্রে আমরা পড়েছি যে কিভাবে ধীরে ধীরে বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল ডিসকভারি, অর্থাৎ সামুদ্রিক অভিযান, ভৌগোলিক অনুসন্ধানের জন্য তার সূত্র ধরেই এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে, দ্রব্যাদি নিয়ে এক জায়গা থেকে স্থানান্তরে গমন, এবং এই সূত্রে আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট। তো বাণিজ্যের একটা বিরাট একটা পার্ট হচ্ছে এই এক্সপোর্ট ইম্পোর্ট। এবং যেখানেই বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যটা কি না, সোজা কথায় বলতে গেলে যখন বণিকেরা কোনো একটা বিশেষ স্থানে, ধরুন একটা বাজারে যখন কোনো পসরা নিয়ে এলো, বা একটা দোকানে দোকানি যখন কোনো পসরা সাজিয়ে বসলো, তখন অন্য জায়গা থেকে যদি কিছু মানুষ সেই পসরা নিয়ে কিনে তারা যদি আবার দূর দেশে বিক্রি করে বা অন্য স্টেটে বিক্রি করে, তো তাহলেই সেটা বাণিজ্য হচ্ছে, আদান প্রদান হচ্ছে, লেনদেন হচ্ছে, অর্থের বিনিময়। এবং ওই বণিক যখন সেই দোকানের কাছ থেকে জিনিসটি নিচ্ছে, তখন দোকানের লাভ হচ্ছে, আবার সেই বণিক যখন দূর দেশের কোনো বাজারে গিয়ে বিক্রি করছে, তখন সে বণিকের লাভ হচ্ছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে বাণিজ্যটা ছড়িয়ে পড়ে। আমরা যদি সেই ফিউডালিজমের যুগে আমরা চলে যাই একটু রেফারেন্সের জন্য, তাহলে আমরা কি দেখব যে সেই সময় স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ তখন অর্থনীতি ছিল ভীষণ সীমাবদ্ধ পর্যায়ে, যেটুকুন দরকার সেটুকুন উৎপাদন করা হতো এবং সেটি স্থানীয় যে প্রয়োজনে ওটা ব্যয় হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে যখন নগর তৈরি হলো, এবং এই নগর, যখনই একটা নগর তৈরি হলো, নগরকে কেন্দ্র করে কিছু কিছু ব্যবসায়ী এবং বণিক সেখানে তাদের জমায়েত হলো। এবং এই সূত্র ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সেইটা আমরা আগে পড়েছি যে সেই নগরগুলিতে ছোট ছোট কলকারখানা তৈরি হচ্ছে। এর ফলে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, এবং সেখানে ফ্যাক্টরি ওনার এবং লেবার, এই দুটো শ্রেণী তৈরি হচ্ছে। তো যারা ফিউডালিজমে, যারা সেই সামন্ত প্রথায় যারা অত্যাচারিত ছিলেন, তারা কেউ কেউ সেই অবস্থা থেকে পালিয়ে এসে তারা চলে আসতো এই সমস্ত বিভিন্ন নগরে, এবং নগরে এসে তারা এই সমস্ত ফ্যাক্টরিতে তারা যোগদান করত। আবার এই ফ্যাক্টরি কিসের জন্য না, ফ্যাক্টরিতে বাজারের চাহিদা অনুসারে দ্রব্য সামগ্রী উৎপাদিত হতো। এবার সেই দ্রব্য সামগ্রী নিয়ে কিছু কিছু বণিক তারা দেশান্তরে যাত্রা করত। স্থলপথেও বাণিজ্য হতো, আবার জলপথেও বাণিজ্য হতো। কিন্তু অটোমান এম্পায়ার বা অটোমান সাম্রাজ্য, অটোমান সম্রাটরা যখন তাদের অধিকারকে বিস্তার করলো এবং তা নিয়ে সমস্ত একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো, তখন থেকে দেখা গেল স্থলপথটাকে কিছুটা এড়িয়ে জলপথে বাণিজ্য শুরু হলো।
এবং এই জলপথে বাণিজ্যের মধ্যে ভূমধ্য সাগরীয় বাণিজ্য একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে গেল। এবং এই ভূমধ্য সাগরীয় বাণিজ্যের পরে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে আটলান্টিককে কেন্দ্র করে, নর্থ আটলান্টিক, এই আটলান্টিককে কেন্দ্র করে কি করে বাণিজ্যের বিস্তার হচ্ছে। তাহলে আমরা কি দেখছি যে এই বাণিজ্যের ক্ষেত্রে একদিকে যেমন ট্রান্সফরমেশন, এই সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ, সেটার একটা গুরুত্ব আছে, কারণ পুঁজিবাদ যদি না আসতো তাহলে কখনোই এত উৎপাদন হতো না। এত উৎপাদন না হলে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করার কোনো প্রয়োজন অনুভূত হতো না। এবং তার সঙ্গে সঙ্গে যে ভৌগোলিক যে আবিষ্কার, সেই ভৌগোলিক আবিষ্কারের ফলে কি হলো, নতুন দেশকে তারা জানতে পারলো এবং সেই নতুন দেশে কি করে নিজেদের প্রভুত্বকে বজায় রাখবে সেটা নিয়ে একাধারে স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা কেন? না, বাণিজ্য যদি আমাদের করায়ত্ত থাকে তবে আমাদের আর অর্থের কোনো অভাব হবে না। কারণ আমরা জানি যে ইকোনমি হচ্ছে একটা পিলার যে কোনো রাষ্ট্রের, যে কোনো জাতির মেরুদণ্ড। যে সেই অর্থনীতি যদি ভেঙে পড়ে, একজন রাজা যদি তার যে রাজ্যকে, তার সাম্রাজ্যকে যদি সুশাসন ব্যবস্থা তিনি প্রচলন করতে চান, তাহলে তাকে যেরকম দক্ষ সম্রাট হতে হবে, অর্থাৎ যে সাম্রাজ্য চালানোর যে দক্ষতা, অর্থাৎ বুদ্ধিমত্তা, যে প্রশাসনিক হেড হতে গেলে যা যা গুণাবলী দরকার সেগুলো যেমন তার থাকতে হবে, তেমনি রাজ্যের মানুষকে যাতে তিনি খাইয়ে পরিয়ে রাখতে পারেন, প্লাস বাণিজ্য থেকে তার কোষাগার যাতে পূর্ণ থাকে সেই দিকেও তাকে দৃষ্টি দিতে হবে। কারণ আগেকার দিনে কি হতো, ওই রাজকোষে যে অর্থ জমা হতো সে অর্থই কিন্তু স্ট্যান্ডিং আর্মি অর্থাৎ স্থায়ী সৈন্য দল গঠনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ করত। যদি এই অর্থ না থাকতো তাহলে কি হতো, সৈন্যবাহিনীকে সুচারুভাবে তাদেরকে মেনটেন করা সম্ভব হতো না এবং সে তার অবধারিত ফল হিসাবে সেই রাজ্য কোনো বৈদেশিক শত্রুর দ্বারা আক্রান্ত হতো। সুতরাং অর্থনীতি আর রাজনীতি দুটো কিন্তু একে অপরের পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটি হয় না। তো সেই ক্ষেত্রে ইতিহাসের সঙ্গেও অর্থনীতির একটা নিগুড় সম্পর্ক রয়েছে। তা যদি না থাকতো তাহলে আমরা বাণিজ্য অর্থাৎ কমার্শিয়াল বিপ্লব, কমার্স তো কমার্শিয়াল বিপ্লব তো হতে পারে মেবি বাণিজ্য শাখার, আমরা যদি প্রথম আগে আগে আমরা শুনতাম সেটা তো বাণিজ্য শাখার অর্থাৎ কমার্সের একটা পার্ট। তাহলে এটা কি করে হিস্ট্রির মধ্যে ঢুকলো, কেন হিস্ট্রির মধ্যে ঢুকলো, কি সূত্রে ঢুকলো? না, এই বাণিজ্য কারা করছে? বণিকরা। সেই বণিকদের পৃষ্ঠপোষকতা কারা করছে? না কোনো রাজ্য বা সাম্রাজ্যের রাজারা বা সম্রাটরা। সুতরাং এই সম্রাটদের রাজনৈতিক কার্যকলাপ যেমন ইতিহাসের একটা অঙ্গ, পড়ার পাঠ্য বিষয়, ঠিক একইভাবে রাজার ধর্মীয় নীতি, তার অর্থনীতি, তার সামাজিক নীতি, এগুলো তো সেই ইতিহাসেরই একটা অঙ্গ। সেই ইতিহাসের সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গিয়ে এই বাণিজ্যিক বিপ্লবকে ইউনিট 7 এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন সময়টা এখানে নেওয়া হয়েছে? না,
এই সময়টা মোটামুটি ভাবে চতুর্দশ থেকে পঞ্চদশ ষোড়শ শতক পর্যন্ত, এবার কোন কোন ক্ষেত্রে তা অষ্টাদশ শতক পর্যন্ত তা এক্সটেন্ডেড হয়েছে, তা বিস্তৃত হয়েছে। অর্থাৎ যখন কোনো বাণিজ্যিক কার্যকলাপ যখন শুরু হয় তখন তো তাকে কোনো বাধা ধরা গণ্ডির মধ্যে তাকে ফেলা যায় না, কারণ একটা একটা বাণিজ্য শুরু হতে অনেকটা সময় লাগে। তাহলে তার যদি অরিজিন আমরা দেখতে যাই, তাহলে যেই সময়টা সে পিক পয়েন্ট ছিল তার থেকে আরো অনেকটা এগিয়ে যেতে হবে, অনেকটা পিছিয়ে যেতে হবে। এবং যখন সেই পিক থেকে আস্তে আস্তে সে একই ধারাবাহিকতা মেনটেন করছে, তা এটার ক্ষেত্রে দেখা যায় কখনো তার মধ্যে কিছুটা ফল হলো, অর্থাৎ সব সময় তো সেই বাণিজ্য একইভাবে চলবে তা তো নয়, তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে, উত্থান পতন আছে। এই উত্থান পতন হতে হতে তারপরে একটা দিন আসতে পারে যখন তার পুরোপুরি পতন হলো, আবার একটা সময় আসতে পারে যখন তার আরো বেশি করে উত্থান হলো। সুতরাং বিষয়টি আলোচনা করতে গেলে আমরা আমাদের যে এখানে যে পিরিয়ডটা সময়কালটা আলোচনা করা হয়েছে সেটা সেই ত্রয়োদশ চতুর্দশ শতক থেকে শুরু করে একেবারে সপ্তদশ অষ্টাদশ শতক পর্যন্ত, এই ইন বিটুইন যে সময়কালটা তার মধ্যেই কিন্তু এই বাণিজ্যিক বিপ্লবকে আলোচনা করতে হবে। আরেকটি বিষয়, বিপ্লব কাকে বলে? বিপ্লব তো এতদিন ধরে বিপ্লব চলতে পারে না, বিপ্লব মানে সাডেন একটা আপহিবল, হঠাৎ করে তার উত্থান হচ্ছে, কিন্তু সেই উত্থানের একটা প্রেক্ষাপট আছে, সেই উত্থানের একটা রেজাল্ট বা পরিণাম আছে। যেমন ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে আলোচনা করতে গেলে তার পূর্বেকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কি ছিল, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব আলোচনা করতে যাই তবেও আমাকে সেই প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে কি কারণে এই বিকাশটা হয়েছিল এবং তারপরে তার যে ধারাবাহিক গতি সেইটা আলোচনা করতে হয়। পরিশেষে সেটার অভিমুখটা পজিটিভ অর্থাৎ সদর্থক না নেতিবাচক, সেই ফলাফলটা আলোচনা। তাহলে একটা কোন একটা পার্টিকুলার একটা বছর কি 4টে বছর কি 5টা বছর এটা নয়, একটা বিরাট একটা পরিসর বিপ্লব হয়তো কোনো একটা নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়েছিল, কিন্তু সেই বিপ্লবের যে আগে এবং পেছনে তার যে রেশটা, সেই রেশটা কিন্তু অনেকটা সময়কে জড়িত করে তবেই কিন্তু সেই পিরিয়ডটা নিয়ে আলোচনা করতে হয়। না হলে আমরা যদি শুধু মাঝের সময়টুকু, অর্থাৎ যখন সত্যিকারের বিপ্লব অনেক বিপ্লব হিসাবে যখন এই বিপ্লব হয়, কোনো কিছু উত্থান বা উন্নতি হয়, সেই সময়টুকু যদি আলোচনা করি তবে কি হবে, আমরা অর্ধ জ্ঞান আমরা লাভ করব। আমরা জানলাম না কবে হলো, মানে কবে ইন দ্য সেন্স কি কারণে হলো, সেটা যদি না জানতে পারি তবে বিপ্লবকে আমরা কি করে পুরোপুরি আলোচনা করব, এবং সেই বিপ্লবের যে ইমিডিয়েট রেজাল্টটা যদি জানতে না পারি তাহলে কি করে আমরা আলোচনা করব তার সুদূর প্রসারী ফলাফলটা কি হয়েছিল। তো বাণিজ্য তো দীর্ঘদিন ধরেই চলছে, আমরা সেই যবে থেকে পুঁজিবাদের উত্থান হয়েছে এবং জিওগ্রাফিক্যাল ডিসকভারি শুরু হয়েছে তবে থেকেই ব্যবসা বাণিজ্য চলছে, কখনো স্থলপথে কখনো জলপথে, কোনো দেশ হয়তো এগিয়ে যাচ্ছে কোনো দেশ হয়তো পিছিয়ে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যখন কোনো একটা সময়ে
ব্যবসা বাণিজ্যের চরম উন্নতি হয়, অর্থাৎ তার আমদানি রপ্তানি, তার উৎপাদন সব দিক থেকে যখন তার একটা চরম উন্নতি হয়, এবং এই উন্নতি যে কেবল শিল্প ক্ষেত্রে তাই না, দেখতে হবে কৃষিও তার দ্বারা প্রভাবিত হয়েছে কিনা। তো এই সামগ্রিকভাবে যখন একটা চরম উন্নতি হয় তখনই তাকে বিপ্লব বলে, একটা রেভলিউশন। রেভলিউশন মানে যখন মূল ধরে কোনো কিছুকে ঝাঁকালে যেমন সেটা ভীষণভাবে তার মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, এই ঘটনা সে সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, সর্বক্ষেত্রেই যখন একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়, যেটা এতদিন যায়নি, সেই অভূতপূর্ব পরিবর্তন সামগ্রিকভাবে যখন ঘটে তখনই কিন্তু আমরা তাকে বিপ্লব বলবো। এবং বাণিজ্যিক বিপ্লব অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য, তার কৃষি ইত্যাদি, তার কুটির শিল্প, সব ক্ষেত্রেই যে কি উন্নতি হয়েছিল। এবং শুধু তাই না, তার নতুন ব্যাংকিং এর প্রতিষ্ঠা, ইন্স্যুরেন্স ব্যবস্থার প্রবর্তন এবং নতুন নতুন কিছু পদ্ধতি ব্যবসাকে আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, যেমন বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট প্রভৃতির একটা নতুন ভাবে প্রচলন করা। এবং এই ক্ষেত্রে কিছু কিছু পরিবার যারা এই বাণিজ্যকে আরো এগিয়ে দিয়েছিল, তার মধ্যে আমরা ইটালির অন্তর্ভুক্ত মেদিচি পরিবার, জার্মানির ফিউগার্স, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু তাই না, এই বাণিজ্যকে আরো যখন কনডেন্সড হলো, অর্থাৎ বাণিজ্যের যখন চরম বিকাশ ঘটলো, তখন সেই বাণিজ্যকে আরো সুষ্ঠুভাবে কি করে পরিচালনা করা যায় তার জন্য নানান রকম বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হলো বণিকদের। আমরা তো প্রথম দিকে গিল্ডের কথা অনেকবার আলোচনা করেছি, শুনেছি। গিল্ড কি? গিল্ড হচ্ছে একটা বণিক সংগঠন। ধরুন, এটা আমি আগেও বলেছি, যখন একই ব্যবসার অন্তর্ভুক্ত বণিকরা তাদের নিজেদের ব্যবসার সুবিধার্থে একটা সংগঠন তৈরি করে, তখন তাকে গিল্ড বলে। এরকম অনেক গিল্ড হতে পারে। যেমন আমি এর আগেও আলোচনা করেছি, আবার বলছি, সোজা কথায় আমরা যদি এখনকার দিকে দেখি, এই যে কদিন আগে বই মেলা হয়ে গেল, সেইখানে যারা যারা পাবলিশার আছে প্রত্যেকেই একই পাবলিশিং ব্যবসা অর্থাৎ বই ছাপানোর ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে এই যে যারা বই ছাপাচ্ছে অর্থাৎ পাবলিশ করছে, প্রিন্টিং করছে, তারা সব একই ধারার ব্যবসার সঙ্গে জড়িত। এবং তাদেরকে কেন্দ্র করে যে সংগঠনটি তৈরি হয়েছে, বণিক সংগঠন, সেইটাকে সেটা হচ্ছে এই পাবলিশিং যে গিল্ড, পাবলিশার্স গিল্ড বলা যেতে পারে। এই যে পাবলিশার্স গিল্ড, আপনারা প্রত্যেকে দেখেছেন যে মাঠের যে বই মেলাতে মাঠের এক প্রান্তে একটা গিল্ডের অফিস থাকে, তারাই সেগুলো পরিচালনা করে। ঠিক এরকম ভাবেই বিভিন্ন ব্যবসা, ধরুন যারা কৃষির সঙ্গে জড়িত, কৃষকদের গিল্ড, যারা কারিগরির সঙ্গে জড়িত সেই কারিগরদের গিল্ড, যারা মৎস্য ব্যবসায়ী তাদের একটা গিল্ড, এরকম অনেক, যারা যারা মেরিন যে বিজনেস বাণিজ্য অর্থাৎ সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত, তাদের আবার একটা গিল্ড, এইরকম হতে পারে। কিন্তু গিল্ড থেকে যখন আরো ব্যবসা, যখন বাণিজ্য যখন আরো প্রসারিত হয়,
এবং সেটা একটা গ্লোবাল পর্যায়ে চলে যায়, ওটা একটা মানে আন্তর্জাতিক একটা পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর শুধু একটা ছোট্ট গিল্ডের দ্বারা কাজ হয় না, তখন তৈরি হয় জয়েন্ট স্টক কোম্পানি, রেগুলেটেড কোম্পানি, এইসব বিভিন্ন কোম্পানি বিকাশের কথাও কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তাহলে এই চ্যাপ্টারটি আপনাদের পক্ষে কেন গুরুত্বপূর্ণ? কারণ এর থেকে আপনারা ইউরোপে কখন ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয়েছিল, কখন রেগুলেটেড, তারপরে জয়েন্ট স্টক কোম্পানি তৈরি হয়েছিল, ব্যাংকিং প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, এবং কোন কোন বাণিজ্য সামুদ্রিক পথে কোন কোন দেশের সঙ্গে প্রচলিত থাকতো, কোন পরিবার এই সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব প্রতিষ্ঠা বিস্তার করেছিল, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই আলোচনাটা সাজানো হয়েছে। আরেকটি বিষয়, যেই সময়ের কথা আমরা আলোচনা করছি, সেই সময়ে কিন্তু অনেক উন্নতি হয়েছিল, নতুন নতুন জ্ঞানের আহরণ করার মানুষের মধ্যে। অর্থাৎ এই যে আমরা যদি চতুর্দশ পঞ্চদশ ওই সময়টাকে দেখি, তাহলে দেখুন, আমরা যদি পঞ্চদশটা দেখি, তাহলে সেই সময় কিন্তু কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছে, এবং আমরা আরো দেখছি যে রেনেসাঁর আবির্ভাবের ফলে মানুষের মধ্যে একটা নতুন কিছু জানার আকাঙ্ক্ষা, এবং এই জগৎটাকে, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের কি হবে সেদিকে বেশি লক্ষ্য না দিয়ে আমরা আমাদের এই মেটেরিয়াল বস্তুগত জগৎকে কি আরো সুন্দর করে তুলতে পারবো, সেই তার প্রতি যখন আমাদের বেশি করে দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এবং নানান রকম কারিগরি প্রযুক্তিগত উন্নতি হয়েছে, পাশাপাশি জাতীয় রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে, যেখানে রাজারা তাদের আরো অর্থের প্রয়োজন, তাদের কোষাগারকে পূর্ণ করতে হবে, এবং সেই জন্য তারা এই সামুদ্রিক বাণিজ্যকে উৎসাহ দিয়েছেন, এবং এই যে উপনিবেশের যে বাণিজ্যটা সেটাকে পরিচালনা করার জন্য কোম্পানি তৈরি হয়েছে বিশেষ। এই প্রসঙ্গে আমরা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলতে পারি। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটেনের একটি মার্কেন্টাইল কোম্পানি, কিন্তু কিভাবে তাদেরকে এই ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে ক্ষমতা দিয়েছিল এই উপনিবেশের ব্যবসা বাণিজ্যকে দেখার জন্য, কিন্তু আস্তে আস্তে তাদের ক্ষমতা এত বেড়ে গেল, এবং তখন অর্থনৈতিক থেকে রাজনৈতিক ক্ষমতাকে তারা পুরোপুরি নিজেদের করায়ত্ত করলো, একের পর এক রাজ্য জয় করতে থাকলো। শেষে কি হলো, এত বেশি বর্ধিত হয়ে গেল তাদের সাম্রাজ্যের সীমা, যখন ব্রিটিশ গভর্নমেন্ট খোদ ইংল্যান্ড থেকে তারা কি করলেন, তারা ভাবলেন যে না, এত বড় হয়ে গেছে আমাদের ভারত উপনিবেশের সাম্রাজ্য, যে তাকে আর একটা ছোট কোম্পানির অধীনে রাখা ঠিক নয়। তখন ব্রিটিশ সরকার প্রত্যক্ষভাবে এই ভারতের শাসনভার গ্রহণ করলেন, এবং সময়টা হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহের পরবর্তী পর্যায়, এবং রানী ভিক্টোরিয়ার নামে। তাহলে দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু তাদেরকে প্রশ্রয় দিয়েছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে সেখানকার সরকার, যেটা আমরা এর আগের দিন পড়েছি, যে পর্তুগাল বলুন, স্পেন বলুন, সেখানে সবাই একটা স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাদের অর্থের অত্যন্ত প্রয়োজনের জন্য তারা আরো বেশি অর্থ চায়, তার জন্য তারা এই ধরনের উপনিবেশ স্থাপন করে তার সেখানকার সংস্কৃতি, সেখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুকে তারা গ্রাস করেছিল। এইটা বলার কারণ হচ্ছে আপনাদের সামনে কিছুটা বিষয়টা যাতে অনেক ইজি হয়ে যায়, সেই জন্য আমি এতগুলো কথা বললাম। তো যাই হোক, এই বাণিজ্যিক বিপ্লবটা তাহলে কত না,
15th and 16th সেঞ্চুরি, অর্থাৎ 1400 থেকে শুরু হয়ে 1500, 1600, এমনকি সপ্তদশ শতক অব্দিও সেটি কোনো কোনো ক্ষেত্রে অষ্টাদশ শতক, যেটা আমি একটু আগে বলেছি। কিন্তু এটার সূত্রপাত ত্রয়োদশ শতকে, অর্থাৎ ত্রয়োদশ মানে হচ্ছে 1200 থেকে তার স্টার্ট, এবং তখন এই গতিটা স্লথ ছিল, মানে খুব ধীর ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা বিকাশের পথে এগিয়ে যায়। রবার্ট লোপেস মনে করেন যে প্রথমে বাণিজ্যিক বিপ্লবের সূত্রপাত কোথায়, কারদের হাত ধরে না, ইহুদি বণিকরাই যখন তারা আফ্রিকা ও এশিয়ার দূরবর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে যেত, তাদের হাত ধরেই কিন্তু প্রথমে বাণিজ্যিক বিপ্লবের একটা ফুট স্টেপ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ তারা সেখানে একটা পা রেখেছিল, এবং বাণিজ্যিক বিপ্লবে ওটাই প্রথম ধাপ বলা যায়। এরপরে দ্বাদশ একাদশ শতকের প্রথম দিকে ধীরে ধীরে বাণিজ্যের পরিমাণটা বাড়তে থাকে, এবং এই ইহুদিদের সঙ্গে সঙ্গে ইতালীয় বণিকরাও এই বাণিজ্যতে দূরবর্তী যে দূরপাল্লার বাণিজ্যতে তারা অংশগ্রহণ করেছিল। আমরা তাহলে কি দেখছি, আমরা ভূমধ্য সাগরের কথা বলেছি, এবং তারপরে দেখছি ভূমধ্য সাগরের সেখানেও যেমন এতদিন পর্যন্ত বাণিজ্যিক একটা কার্যকলাপের একটা ধারাবাহিকতা ছিল, উত্তর আটলান্টিক এবং বল্টিক অঞ্চলে সেটি এই বাণিজ্যের পরিমাণও বাড়তে থাকে, এবং এত বেশি বেড়ে যায় যে সেই অঞ্চলটিকে অর্থনৈতিক যে কেন্দ্র বা হাব, আমরা বলি না যে বাণিজ্য হাব তৈরি হয়েছে, হাব মানে যার একটা একই ছাতার তলায় অনেক একটা বাণিজ্যের বিকাশ, বাণিজ্যের বিস্তার। তো সেই উত্তর আটলান্টিক ও বল্টিক অঞ্চলেও সেই রকম একটা অর্থনৈতিক বিকাশ হয়েছিল, এবং এই অর্থনৈতিক বিকাশের ফলে যে বাণিজ্যের উন্নতি হলো চতুর্দশ শতক থেকে, তখন এর মধ্যে একটা আদান প্রদান, লেনদেন, অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবস্থা গড়ে ওঠে, এবং এর ফলে ইন্স্যুরেন্স ব্যবস্থার বিকাশ ঘটে। ইন্স্যুরেন্স কাকে বলে, এই যে মেডিকেল ইন্স্যুরেন্স, অর্থাৎ আমি নিজেকে ইনশিওর করছি, বা লাইফ ইন্স্যুরেন্স, আমার জীবনের বীমা, অর্থাৎ আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পর আমার যে পরিবার তারা যেন ভেসে না যায়, বা মেডিকেল ইন্স্যুরেন্স আমার কিছু হলে ওই কোম্পানি যে আমার মেডিকেল খরচাটা, সেই কোম্পানি, অর্থাৎ আমি যে টাকাটা জমাচ্ছি সেখান থেকেই তারা সেই ইন্স্যুরেন্সটা দেবে, টাকা দেবে। কিন্তু বিষয়টা হলো, আমি যদি এককালীন অনেক টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমি একটু একটু করে আমি সেইগুলো প্রিমিয়াম দিয়ে সেটা জমাচ্ছি ওদের ঘরে, এবং ওরা তখন আমার বিহাফে ওই টাকাটা দিচ্ছে। তো এখানে কি হলো, এই একইভাবে কিন্তু ইন্স্যুরেন্স ব্যবস্থার এই বণিকরা তারা কিছু কিছু করে এই কোম্পানি, এবং তারপরে তারা যখন বিদেশে যাচ্ছে, অর্থাৎ দূরপাল্লার বাণিজ্যতে যাচ্ছে, তখন তারা হয়তো কোনো এমন বিপদ হলো যে তার তিনি আর ফিরতে পারলেন না, তখন সেই টাকার থেকে তার পরিবারকে হয়তো সাহায্য করা হলো, বা তার জাহাজ ভেঙে গেল, তখন তার পরবর্তী পর্যায়ে তিনি হয়তো ফিরে এলেন, একেবারে ভিক্ষুকের দশা হলো তার, তখন এই ইন্স্যুরেন্স কোম্পানি তার হয়ে অর্থ সাহায্য তাকে দেবে। শুধু তাই না, আমরা মার্চেন্ট অফ ভেনিসের মতন কাহিনী থেকে, অর্থাৎ সেখানকার যে এই বাণিজ্যের, অর্থাৎ দূরপাল্লার বাণিজ্যের একটা ছবি কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি, এবং সেখানে আমরা অ্যান্টনিও বাসানিওর গল্প আমরা জানি, এবং সেখানে কিন্তু যখন দূরপাল্লার বাণিজ্যে যাচ্ছে, শাইলক দ্য জু, ইহুদি শাইলকের থেকে অর্থ ঋণ করছে, এবং বলা হচ্ছে যে কি না, আমি কি একটা শর্ত,
যে ফিরে এসে যা লাভ হবে আমি তার থেকে তোমাকে আমার সেই ঋণ শোধ করে দেব। কিন্তু যদি দিতে না পারো তাহলে সেই পরিমাণ মাংস তোমার শরীর থেকে কেটে নেওয়া হবে। তাহলে দেখুন এই যে ঋণ করা, এইটাও কিন্তু এই বাণিজ্যিক বিপ্লবের একটা পার্ট। কারণ দূর দেশে যখন জাহাজ নিয়ে যেত তখন কিন্তু এত পরিমাণ অর্থ লাগতো যে সবার পক্ষে সেই অর্থ যোগান দেওয়া সম্ভব হতো না। অনেক সময় এই কোম্পানিগুলো তার হয়ে ঋণটা দিত, তাকে ঋণ দিত যে সেই ঋণ সে এসে পরিশোধ করবে। আবার অনেকে যে এই সমস্ত ইউজারের কাছ থেকে অর্থাৎ সুদ করে মানি লেন্ডারের কাছ থেকেও তারা অর্থ সাহায্য নিত, ঋণ নিত। তা এইভাবেই কিন্তু একটা পরিবর্তন, অর্থাৎ নতুন কিছু যেটা আগে আমরা দেখিনি। এবং এই অর্থনৈতিক পরিবর্তন কিন্তু সমাজ, সংস্কৃতি, মানুষের চিন্তাধারা সব কিছুকে পাল্টে দিয়েছিল। এবং সব কিছু যখন পাল্টে যায় তখন সভ্যতাটা একটা নতুন দিকে তারা বিকাশের দিকে এগিয়ে যায়। এবং সেই কারণে ইমানুয়েল ওয়ালাস্টেইন এবং ফার্নান্ড ব্রদেল মনে করছেন যে 16 শতক ছিল পরিবর্তন ও বিকাশের শতক। এই সময় যেটা একটু আগে বললাম, সামাজিক অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল। একটা মানুষের মধ্যে চিন্তা চেতনার ক্ষেত্রে অনেক আধুনিকতা এসেছিল। চার্চের যে প্রভুত্ব, সেই চার্চের প্রভুত্বটা অনেকটা কমে যায়। মানুষের মধ্যে মানবতাবাদ, অর্থাৎ মানুষকে জানো, মানুষের জন্য ভগবান, ভগবানের জন্য, অর্থাৎ মানুষ, ভগবান আর মানুষ, এখানে মানুষ আছে বলে ভগবান আছে, ভগবান আছে বলে মানুষ আছে, এই যে ধারণাটা যেটা চার্চ এক সময় প্রতিষ্ঠিত করেছিল। এবং চার্চ নিজেকে বলতো আমরা ঈশ্বরের প্রতিনিধি, আমাদের বিরুদ্ধতা করলে তোমাদেরকে হেলে যেতে হবে, অর্থাৎ তোমাদেরকে নরকে যেতে হবে। এই ধারণাটার চেঞ্জ হলো, রিফরমেশন হলো, এবং রিফরমেশনের বিরুদ্ধে আবার কাউন্টার রিফরমেশন হলো। এর ফলে চার্চের মধ্যেও অনেক পরিবর্তন হলো। আবার ওদিকে অটোম্যান যে কনকোয়েস্ট, অটোম্যান যে বিজয়, সেই অটোম্যান বিজয়ের ফলে পূর্ব ইউরোপ এবং অ্যানাতোলিয়া অটোম্যানদের পর্যুদস্ত হলো। এবং তখন কি হলো যে প্রাচ্যের সঙ্গে ইউরোপের একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল। এবং প্রাচ্যের বাজারের অনেক বিলাসবহুল সামগ্রী যেটা ইউরোপের খুব চাহিদা ছিল, তার সঙ্গে ইউরোপের একটা যোগাযোগ তৈরি হয়ে গেল। পাশাপাশি জাতীয় রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, রাজতন্ত্রের প্রতিপত্তি বাড়ছে, তাদের অর্থের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। রাজকোষ পূর্ণ করার জন্য তারা দূরবর্তী অঞ্চলে জলপথে বাণিজ্য প্রেরণ করছে। এবং ক্রুসেডের পর, ধর্মযুদ্ধের পর, যে এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চল যখন ওপেন হয়ে গেল, তখন এই প্রবণতা আরো বাড়লো। এবং পূর্ব ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে এই বাণিজ্যের প্রসার ঘটলো, কারণ স্থলপথটা তখন নিরাপদ ছিল না। সেই জন্য উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ যেহেতু জলপথে বাণিজ্য শুরু হলো, উপকূলবর্তী অঞ্চলে বাণিজ্যটা অনেকটা একজোট হয়ে সেখানে বাজার তৈরি হলো, নগর তৈরি হলো। মশলা, বস্ত্র, বিলাসবহুল নানা রকম সামগ্রীর গুরুত্ব পেল। পাশাপাশি বাজার তৈরি হলো, মেলার গুরুত্ব পেল। মেলার কি প্রয়োজনীয়তা, একটা মেলায় যখন মানুষ যাচ্ছে তখন এক জায়গার জিনিস অন্য জায়গায়, মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে সেগুলো চিহ্নিত করছে, সেগুলো পছন্দ করছে, কিনে নিয়ে যাচ্ছে। তো মেলাতে কি হয়, ডিসপ্লে করা যায়। এই মেলার গুরুত্ব বাড়তে বাণিজ্যের গুরুত্ব বাড়লো। তো পশ্চিম ও উত্তর পশ্চিম ইউরোপে ধীরে ধীরে এই বাণিজ্যটা ছড়িয়ে পড়লো, এবং উপকূলবর্তী ছোট ছোট নগরগুলোকে কেন্দ্র করে। এবং এর পরিণতিতে বিভিন্ন জায়গায় একটা সংগঠন বণিকদের তৈরি হলো। যেমন উত্তর ইউরোপের হ্যান্সে তৈরি হলো, হ্যান্সেটিক লীগ। এই হ্যান্সেটিক লীগের
একটা বিরাট ভূমিকা ছিল বাণিজ্যের বিকাশের ক্ষেত্রে, এবং প্রধানত এশিয়ার বিভিন্ন বাজারের সঙ্গে এই বাণিজ্যিক একটা সম্বন্ধ গড়ে উঠেছিল, এবং বিভিন্ন প্রযুক্তি, নিত্য নতুন প্রযুক্তির যে ভাবনা বা ধ্যান ধারণা, সেগুলোকেও ইউরোপ থেকে এশিয়াতে যাচ্ছে, আবার এশিয়া থেকে ইউরোপে যাচ্ছে, অর্থাৎ দ্রব্যের আদান প্রদানের সঙ্গে সঙ্গে ভাবেরও আদান প্রদান হচ্ছে। এর মধ্যে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, এগুলো তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি বললাম বিল অফ এক্সচেঞ্জ কি, একটা ডকুমেন্ট যার সাহায্যে নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি আপনাকে টাকা দেব, সেটার একটা লিখিত আমি একটা ডকুমেন্ট বা সনদ, একটা বিল আপনাকে দিয়ে দিলাম, সেই বিলটা নিয়ে আপনি যেটা নির্দিষ্ট জায়গায় গেলে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন। তো সেই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। সেটা আইদার সেটা স্টিপুলেটেড টাইমে হতে পারে, বা আমি দাবি করছি আমার এই মতন অর্থ দরকার, তো সেই অর্থ এই বিল অফ এক্সচেঞ্জের সাহায্যে প্রদান করা হতো। এবং ওলন্দাজরা সিংহল, বাংলা প্রভৃতি অঞ্চলে এই বিলের ব্যবহার করেছিল বিল অফ এক্সচেঞ্জের সপ্তদশ শতকে। আর প্রমিসারি নোটটা কি, এটা একটা আইনি ডকুমেন্ট, এর সাহায্যে অন্য একজন পার্টি অন্য পার্টিকে লিখে দিত, স্বীকারোক্তি দিত যে আমি এই পরিমাণ অর্থ আপনাকে দেব। মার্কো পোলো এই চায়নাতে এই প্রমিসারি নোট প্রচলিত ছিল, মার্কো পোলো ইউরোপে এই চৈনিক প্রমিসারি নোটের সূচনা করেন। আর সামুদ্রিক ইন্স্যুরেন্স ব্যবস্থার বিকাশ ঘটে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। সামুদ্রিক ঋণ, তার কথাও একটু আগে বললাম, এটাকে ফোয়েনাস নাটিকামও বলা হতে পারে। তো এইটার সামুদ্রিক ঋণের একটা বিরাট গুরুত্ব ছিল বাণিজ্যের বিকাশে। এছাড়া কমেন্ডা কন্ট্রাক্ট, তার সূচনা করেছিলেন পোপ নবম গ্রেগরি। এই সনদ অনুসারে শিল্পপতিরা তারা দূর বাণিজ্যের জন্য অর্থ ঋণ হিসাবে লাভ করত। 1340 সালে ইটালির পিসা জেনোয়াতে ইন্স্যুরেন্স চুক্তি হয়েছিল। ভেনিসে এই ইন্স্যুরেন্স চুক্তি সংক্রান্ত মামলা, অনেক সময় অনেক রকম ডিসক্রিপেন্সি হতো, তার জন্য মামলা মোকদ্দমা হতো, সেইটা দেখার জন্য একটা নির্দিষ্ট আদালত তৈরি হয়েছিল, তাকে কোর্ট কাউন্সিলি দে মার্কান্টি বলা হতো। এই ইন্স্যুরেন্সের ওপর প্রথম ছাপার অক্ষরে বই, যাতে ইন্স্যুরেন্সটা কি সেটা আরো ভালোভাবে জানা যায়, সেটা হলো লিগ্যাল ট্রিটিজ অন ইন্স্যুরেন্স অ্যান্ড মার্চেন্টস বাই পেড্রো ডে সান্টারেন। এই পেড্রো ডে সান্টারেন এই পুস্তকটি রচনা করেছিলেন 1488 সালে, এবং সেটি প্রকাশিত হয় 1552 সালে। এছাড়া বণিকদের সংগঠন আর প্রতিষ্ঠান, বণিকদের সংগঠন মানে গিল্ড, প্রতিষ্ঠান মানে হচ্ছে কোম্পানি, এটা রেগুলেটেড কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি ইত্যাদি বিভিন্ন কোম্পানির কথা বললাম। 1486-তে ফেলোশিপ অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স অফ লন্ডন, এটাও এই ধরনের একটা বড় কোম্পানি। এছাড়া বণিকদেরকে বাণিজ্য করতে বা সেটা সুপরিচালনার জন্য সাহায্য করত। সরকারের পৃষ্ঠপোষকতায় এরকম অনেক কোম্পানি তৈরি হলো, মাস্কাভি, হাডসন বে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমি বললাম। এছাড়া জয়েন্ট স্টক কোম্পানি, রেগুলেটেড কোম্পানি, এবং এই বণিকরা যাতে কোনো একটা জায়গায় মিলিত হতে পারে তার জন্য তৈরি হলো স্টক এক্সচেঞ্জ। রেগুলেটেড কোম্পানিটা কি, এটা গিল্ড আর পার্টনারশিপ কোম্পানি। পার্টনারশিপ কাকে বলে, একটা কোম্পানিতে যখন দুজন মালিক থাকে তখন তাকে পার্টনারশিপ কোম্পানি বলে। তাহলে রেগুলেটেড কোম্পানিতে যেমন পার্টনারশিপের নিয়মাবলী ছিল, আবার গিল্ডের কিছু নিয়মাবলীকে নিয়ে এটা তৈরি হলো। তার মধ্যে এই ধরনের কোম্পানির মধ্যে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স, ইস্টল্যান্ড কোম্পানি, লেভান্ট কোম্পানি, এগুলি উল্লেখযোগ্য। আর এই বাণিজ্যিক বিপ্লবকে কেন্দ্র করে বণিকদের মধ্যে যখন মিটিং, যোগাযোগের, আলোচনার প্রয়োজন পড়লো, তার থেকে তৈরি হলো স্টক এক্সচেঞ্জ। আমস্টারডামে উপলক্ষে একটা স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছিল 1631 সালে, অর্থাৎ সেটা হচ্ছে সপ্তদশ শতক। এক্সচেঞ্জের নতুন গৃহ নির্মাণ হয়। আর জয়েন্ট স্টক কোম্পানি
সেটার সূত্রপাত রেগুলেটেড কোম্পানি থেকে। এই কোম্পানি স্থায়ীভাবে কাজ করত, অর্থাৎ রেগুলেটেড কোম্পানি হয়তো প্রয়োজন ভিত্তিক ভাবে কাজ করত, জয়েন্ট স্টক কোম্পানিটা একইভাবে ধারাবাহিকভাবে কাজ করে যেত। এশিয়ার বাজারের বাণিজ্যে ইংরেজ ও ওলন্দাজরা সপ্তদশ শতকে এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানিকে তৈরি করেছিলেন। ইংল্যান্ডের দুটি জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে, একটা হচ্ছে মিনারেল ও ব্যাটারি ওয়ার্কস কোম্পানি, আরেকটা হচ্ছে মাইন্স রয়্যাল কোম্পানি। এই মিনারেল ও ব্যাটারি ওয়ার্কস কোম্পানিটা তৈরি হয়েছিল 1568 সালে। আর মাইন্স রয়্যাল কোম্পানি, এই যে নাম দুটি থেকে আপনাদের কি মনে হচ্ছে যে এই কোম্পানি কি বিষয় নিয়ে তারা কাজ করত? অর্থাৎ মিনারেল, অর্থাৎ যে সমস্ত খনিজাত বিষয়, এবং ব্যাটারি উৎপাদিত কোনো বিষয়, সেটা নিয়ে তারা তাদের তাদের কার্যকলাপকে সম্প্রসারিত করেছিল। আবার মাইন্স রয়্যাল কোম্পানি, মিনারেল, মাইন্স রিলেটেড ইস্যু। মাইন্স হচ্ছে খনি, অর্থাৎ খনি থেকে যা উত্তোলিত হয় সেটাই হচ্ছে মিনারেল বা খনিজাত। মানে এই যে কোম্পানি দুটি, এরা কমন কি আসছে না, খনি ও খনিজাত দ্রব্য। এই খনি ও খনিজাত যে ব্যবসা, সেই ব্যবসাটা বা বাণিজ্যকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, কিভাবে তার নিয়মাবলীকে আরো সুষ্ঠুভাবে পরিচালিত করা যায়, তাকে দেখার দায়িত্ব ছিল কিন্তু এই জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে এক্ষুনি আমি বললাম যে রেগুলেটেড কোম্পানি, এই রেগুলেটেড কোম্পানি, দেখুন রেগুলেটেড, এই যে রেগুলেটেড কথাটা এর মানে কি? অর্থাৎ it was guided by some regulation। সেই জন্যে এটা, অর্থাৎ নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা রুল আছে কোম্পানি, সেই রুল অনুসারে তারা কার্যকলাপ করত বলেই এটাকে রেগুলেটেড কোম্পানি বলা হয়। তাহলে পার্টনারশিপ কোম্পানির একটা আলাদা রুল আর রেগুলেটেড কোম্পানির একটা আলাদা রুল। তাহলে যেহেতু গিল্ড আর পার্টনারশিপ কোম্পানির মিশ্রণ হচ্ছে রেগুলেটেড কোম্পানি, তাহলে পার্টনারশিপ কোম্পানিরও কিছু কিছু নিয়মাবলী রেগুলেটেড কোম্পানির মধ্যে রয়েছে, এটা আশা করা যায়। তাহলে রেগুলেটেড কোম্পানি মানে যেটা গাইডেড বাই সাম রুলস। এই যে বণিক সংগঠন বা গিল্ড, এটা তো হচ্ছে এইসব কোম্পানির হচ্ছে প্রিলিমিনারি, যেটা স্টেট প্রিলিমিনারি সংগঠন হচ্ছে গিল্ড। যত বাণিজ্যের বিকাশ হচ্ছে, বণিক সংগঠনের কলেবর আরো বাড়ছে, এবং এই যে গিল্ড, সেটা কিন্তু কেবল শহরে নয়, গ্রামাঞ্চলেও কিন্তু তাদের বিশেষ গুরুত্ব বাড়ছে। 1786 সালে তৈরি হয়েছিল ফেলোশিপ অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স অফ লন্ডন। এই যে বিষয়গুলো, এই যে নাম, এর মধ্যে কতখানি আধুনিকতা রয়েছে। আধুনিকতা কোন অর্থে? আধুনিকতা মানে কিন্তু আমি আপেক্ষিক আধুনিকতার কথা বলছি না। আমি বলতে চাইছি যে বাণিজ্যের কতখানি উন্নতি সাধিত হলে তবে এই ধরনের কোম্পানি গঠন করার প্রয়োজনীয়তা আসে। এবং একটা কোম্পানি মানে তার মধ্যে যারা এর সঙ্গে যুক্ত আছে, তারা প্রত্যেকে প্রযুক্তিগতভাবে এবং বৌদ্ধিক দিক থেকে এবং বাণিজ্যিক দক্ষতার দিক থেকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করত। একটা বাণিজ্যকে কিভাবে সুচারুভাবে নিয়ন্ত্রিত করতে হবে, সে বণিকদের স্বার্থ কিভাবে রক্ষিত হবে, কোন বাজারে কোন দ্রব্য সামগ্রীর চাহিদা বেশি, ইত্যাদি সব কিছু দেখার দায়িত্ব তাদের ছিল। যখনই এই ফেলোশিপ অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স অফ লন্ডন তৈরি হলো,
এতদিন পর্যন্ত কি হতো, এতদিন পর্যন্ত বাণিজ্যের ক্ষেত্রে একজন মিডল ম্যান থাকতো। সেই মিডল ম্যানরা এশিয়ার দ্রব্য সামগ্রী ইটালি আর ওলন্দাজদের হাতে দিত, এবং এই বলা যায় ইটালীয় আর ওলন্দাজরা এতদিন একটা মিডল ম্যানের কাজ করত। তারা এশিয়ার দ্রব্য সামগ্রী ইউরোপের বাজারে বিক্রি করত চাহিদা অনুসারে, এবং তার ফলে লাভটা কিন্তু তাদের অনেক বেশি হতো। এবং এটা আমি আগের দিনও বলেছি, আস্তে আস্তে এই মিডল ম্যানদেরকে সরিয়ে ইস্টের সঙ্গে ওয়েস্টের, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সরাসরি একটা বাজার তৈরি হলো। তার ফলে অত্যন্ত কম দামে, যখনই মিডলম্যান থাকছে তখনই যে কোনো দ্রব্য সামগ্রীর দাম অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু মিডলম্যানদের সরিয়ে দেওয়ার ফলে অনেকটা সস্তায় এই দ্রব্য সামগ্রী বিদেশের অর্থাৎ পশ্চিমের বাজারে চলে আসছে। এর এই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মূল্য বিপ্লব, অর্থাৎ প্রাইস রাইজ হয়েছিল, প্রাইস রেভলিউশন। তাহলে এটা এই যে কমার্শিয়াল রেভলিউশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রাইস রেভলিউশন। যদি এই জিনিসপত্রের অতিরিক্ত দাম হয়ে যায়, সাধারণ মানুষ কিনতে পারবে না, এবং তার ফলে যদি কিনতে না পারে তবে চাহিদাটা কমে যাবে। চাহিদা যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে জিনিসপত্র সেভাবে বিক্রি হবে না। আবার দেখুন, আমরা যদি সরল ভাবে বলি চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবিক আপনি দেখুন তো, জিনিসপত্রের তো উত্তরোত্তর অগ্নি মূল্য হচ্ছে, মানুষের চাহিদা তো থাকছেই, তাকে সংসার চালানোর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। কিন্তু যদি সেটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়, তখন মানুষ কি করবে, কার করবে। কিন্তু আবার কারোর হাতে এমনই কিছু অর্থবান শ্রেণী আছে যারা যত মূল্যই হোক না কেন তার বিনিময়ে তারা সেটা, অর্থের বিনিময়ে তারা সেটা ক্রয় করবে। এই ষোড়শ শতকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেল। কতখানি বেড়ে গেল, প্রায় 2/3% বেড়ে গেল। এবং এই বেড়ে যাওয়ার ফলে আমরা ইংলিশ ও ফরাসি উপাদান থেকে জানতে পারছি মানুষের যে জীবনযাপনের মান অনেক উন্নত হয়ে গেল। উন্নত মানে এটা যদি সরলীকরণ করি, অর্থাৎ আমি বলতে চাইছি সমাজের মধ্যে ব্যবধান আরো বৃদ্ধি পেল। এক শ্রেণীর মানুষ তারা কিনতে পারছে না, আবার এক শ্রেণীর মানুষ যত মূল্যই হোক না কেন সেটা কিনে তার মানটাকে আরো সমাজে বাড়িয়ে ফেলছে, তার ফলে একটা ডিভিশনটা হয়ে যাচ্ছে। ইংল্যান্ডে 1550 থেকে 1650-এর মধ্যে 4 গুণ মূল্য বেড়েছিল। সুইডেনে 1460 আর 1559-এর মধ্যে মাখন, লবঙ্গ থেকে বার্লি, যে বার্লি মানুষের প্রয়োজনীয় জিনিস, তার দাম বেড়ে গেছিল। এবং বিশেষজ্ঞ পিয়ের চানু মনে করেন 1504 সাল থেকে 1550 পর্যন্ত একইভাবে এই মূল্য বৃদ্ধি বজায় ছিল। আমি আগে বলেছি বাণিজ্য বিপ্লব কৃষিকেও প্রভাবিত করে, এবং 3 টায়ার ক্রপিং, অর্থাৎ আগে 4 মাস 6 মাস 2 বছর 3 বছর 6 বছরও একটা জমিকে ফেলে রাখা হতো, কিন্তু 3 বার চাষের ব্যবস্থা হয়, নতুন নতুন সরঞ্জাম কেনা হয়, ডাইক তৈরি হয়, জলাভূমিতে জল নিষ্কাশন করে কৃষির জন্য জমি তৈরি করা হয়। তার ফলে কৃষির উন্নতি হচ্ছে, যত বেশি কৃষি হবে তত সারপ্লাস হবে, সারপ্লাস হলে বাজারে তার অনেক বেশি বিক্রি হবে, যদি সারপ্লাস হয় তবে কিন্তু তার মূল্যটা একটু কমবে। আর কুটির শিল্পের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হলো। তাছাড়া তেল, পাথর, খাদ্যশস্য, কাগজ, কাঠ চেরাই, খনির কাজ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সর্বশ্রেণী, কোনো যে পার্টিকুলার মানুষের কাজের সংস্থান বাড়লো তা নয়, অনেক কারিগরদের কাজের সংস্থান বাড়লো। কয়লা উৎপাদন 14 গুণ বৃদ্ধি পেয়েছিল, তার ফলে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি হলো। এছাড়া পিতল, তামা, গ্লাস, অস্ত্র শস্ত্র, তার উৎপাদনও বাড়লো। সুতো কাটা অর্থাৎ কুটির শিল্পের উন্নতি হলো।
ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডে অতিরিক্ত আয়ের ব্যবস্থা হলো। বস্ত্রবয়ন শিল্পের উন্নতি হওয়ার ফলে উল, লিনেন, সুতি প্রভৃতি মূল্যবান কাপড়ের চাহিদা বাড়লো। এবং 16 শতকটা কেন উল্লেখযোগ্য? এই সময় আটলান্টিক অঞ্চলে ওয়েট বলে একটা নগরের উত্থান হয়েছিল। এই নগরকে কেন্দ্র করে একাধিক বাজার গড়ে উঠেছিল, যার নিয়ন্ত্রণ ছিল গিল্ডের হাতে। পর্তুগিজরা এই আন্তওয়ার্পকে ক্লিয়ারিং হাউস হিসাবে ব্যবহার করত। অর্থাৎ সেখান থেকে মালপত্র, দ্রব্য এগুলো ক্লিয়ার হয়ে বাজারে যেত। আর ইংল্যান্ডের পশম শিল্পীদের কাছেও কিন্তু এই নগর খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এখানেই তৈরি হয়েছিল ইংলিশ কোম্পানি অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স। আর এই নগরে যে গিল্ডটি ছিল, সেই গিল্ডের কিন্তু অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার একটা সামগ্রিকভাবে তার একটা বিরাট ক্ষমতা ছিল। ব্যাংকিং প্রতিষ্ঠান তৈরি হলো। ইটালীয় ব্যাংকাররা একটা নতুন একটা নিয়ম, মানে সমস্ত হিসাব রক্ষণের একটা ব্যবস্থা প্রচলন করলো, যাকে ডাবল এন্ট্রি বুককিপিং বলা হয়। বুককিপিং মানে যারা কমার্সের স্টুডেন্ট জানে বুককিপিং কি করে, হিসাব তৈরির খাতা। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ইটালি, জার্মানিতে সব মার্চেন্ট ব্যাংকার যারা সমস্ত ব্যবসার লেনদেন করত, সেই ধরনের ব্যাংকারদের উদ্ভব হলো। ফ্লোরেন্সের মেদিচি পরিবার ইটালির এই ধরনের ব্যাংকিং হাউস। এই ধরনের ব্যাংক প্রথম স্থাপিত হয়েছিল ভেনিসে। 1407-এ তৈরি হলো ব্যাংক অফ জেনোয়া। পাউলা দে কানভি ইউরোপের প্রথম ব্যাংক, যেটা বার্সিলোনাতে প্রতিষ্ঠিত হয়। এবং জেনোয়া ও বার্সিলোনাতে পাবলিক ব্যাংক তৈরি হয়েছিল। 1587-তে ভেনিসিয়ান সরকার ব্যাংক অফ রিয়াল্টো প্রতিষ্ঠা করে। এইভাবে মিলান, আমস্টারডাম, হ্যামবুর্গেও ব্যাংক গড়ে উঠল। ব্যাংকিং ক্ষেত্রে এই মেদিচি পরিবার আর জার্মানির অক্সফোর্ডের ফুগাররা খুব উল্লেখযোগ্য। মেদিচিরা কেবল বাণিজ্যই করত তা নয়, শিল্পকলার পৃষ্ঠপোষকতা করত। লিওনার্দো দা ভিঞ্চি, গ্যালিলিও প্রমুখ বিভিন্ন গুণী ব্যক্তির তারা পৃষ্ঠপোষকতা করতেন। আর এই ফুগাসদের কথা আমরা কি বলবো? কৃষক, তাঁতি, তারা একাধারে কৃষকের কাজ করতেন, তাঁতি কাজও করতেন। এইভাবে তারা তাদের জীবন শুরু করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তাদের ক্ষমতা এত বেড়ে গেল, গোটা সামুদ্রিক বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করতেন এবং তার ব্যাংকারে পরিণত হলেন। অর্থাৎ যত বণিকরা সেই জার্মানির, তারা ওই ব্যাংকেই তারা অ্যাকাউন্ট খুলতেন। 1514 সালে হোলি রোমান সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ান মুখ্য অর্থনৈতিক অফিসার রূপে এই দ্বিতীয় জেকব ফুগারকে তিনি তার ফাইন্যান্স অফিসার হিসাবে নির্বাচন করেছিলেন। এই জেকব ফুগার সেকেন্ড কে তিনি করেছিলেন ফাইন্যান্সিয়াল অফিসার বা ফাইন্যান্স অফিসার। মানে এতখানি তার বুদ্ধিমত্তা, দক্ষতা ছিল। এবং এই ফুগাসদের চেষ্টাতেই 1517-তে সুদ ব্যবসার উপর চার্চের যে একটা ব্যান ছিল সেটা উঠে গেল। চার্চ একেবারেই সুদ ব্যবসা পছন্দ করতো না, কিন্তু এদের চেষ্টায় সেটা উঠে গেল। কারণ বহু মানুষের ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা মানি লেন্ডারের কাছে টাকা ধার করতে হতো। তো সেইটা যখন উঠে গেল, তখন ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বেশি হলো। এইবারে যদি আমরা আমাদের গোটা বিষয়টি যদি আমরা আলোচনা করি, আগে একবার প্রথম দিকে আমরা বলেছি যে কেন একে বিপ্লব বলছি। তাহলে এবারে যখন আমি গোটা ইউনিটটা, আমার যে ক্রিম পয়েন্টস গুলো আমি যখন আলোচনা করলাম, তারপরে কি দেখছি আমরা, যে অনেক নতুন নতুন কনসেপ্ট এখানে তৈরি হচ্ছে। যে তার মধ্যে আমরা যদি পেছন থেকে দেখতে শুরু করি, অর্থাৎ স্লাইডের পেছনের স্লাইড থেকে, তাহলে আমরা এখানে ফুগারদের কথা পাচ্ছি, আমরা মেদিচিদের কথা পাচ্ছি। তাহলে সেই যুগে দেখুন, এখন আমাদের ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখি,
কত টাটা, বিড়লা, গোয়েঙ্কা, কত এই সমস্ত ব্যবসায়ী পরিবার রয়েছে। কিন্তু সেই যুগে, অর্থাৎ আমরা যদি চতুর্দশ শতকের ফিরে যাই, চতুর্দশ পঞ্চদশ শতকে, যখন একটা প্রতিকূলতা ছিল, সব সময় এই বাণিজ্যের ক্ষেত্রে প্রতিকূলতা ছিল। জাহাজ পথে বাণিজ্য করার ক্ষেত্রে সেখানে জলদস্যুদের ভীষণভাবে তাদের উৎপাত ছিল। যে কোনো মুহূর্তে জলদস্যুরা আক্রমণ করে মানুষকে মেরে জাহাজ লুট করত। এই সব বিষয়গুলি যখন সেই সময় একটা অনিশ্চিত বিষয়, সেই সময়কালে এই যে বিষয়, এই যে ঘটনাগুলো, এই যে এক একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেগুলো কতখানি আমাদের ইউরোপীয় সভ্যতাকে আধুনিকতার পথে এগিয়ে দিচ্ছে। আরেকটি বিষয় ইতিহাসে গুরুত্বপূর্ণ, আধুনিকতা বা আধুনিক ক্যারেক্টারিস্টিক্স যখন কোনো মহাদেশে বা কোনো দেশে প্রথম প্রবর্তিত হয়, তখন সেটা কিন্তু সেখানেই থেমে থাকে না, সেটা আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে? না, মানুষের মাধ্যমে। এই যে এতখানি আলোচনা করলাম, সেখানে আমি কি দেখলাম, যে কেবলমাত্র যে বাণিজ্যিক বিপ্লব কেন হচ্ছে না, বাণিজ্যের অনেক উন্নতি হচ্ছে, ভলিউম বাড়ছে, তার ব্যবসা বাণিজ্যের ভলিউম যখন অনেক বাড়ে, যখন প্রচুর অর্থ আসে যারা বণিকদের হাতে, প্লাস সরকারের কোষাগারে, কারণ যত বণিকরা বাণিজ্য করবে তত সরকারকে এটার জন্য একটা আংশিক একটা লভ্যাংশ দিতে হবে। তার ফলে কি হবে, সরকারেরও ক্ষমতা বাড়ছে এবং সরকারের যে আহ সরকার এই পয়সাটাকে, অর্থকে কাজে লাগিয়ে আরো অনেক কিছু মানুষের উপকারের জন্য বা মানুষের প্রয়োজন যেটা, সেটার কাজে লাগাতে পারছে। এখন যেমন ওয়েলফেয়ার স্টেট, এই ধরনের কর থেকে যা আয় হয় সেগুলো দিয়ে রাস্তাঘাট তৈরি করছে বা মানুষের উন্নতির জন্য, উন্নয়নের জন্য গ্রামের মানুষের নানান সুবিধা করছে। এই বিষয়গুলি, এগুলো তো এই বাণিজ্যিক বিপ্লবেরই একটা ফল। কারণ বাণিজ্যিক বিপ্লব না হলে সরকারের কাছে এবং সরকারও এত কাজকর্ম করতে পারতেন না। এই যে মেদিচি পরিবার, ব্যাংকের প্রতিষ্ঠা হচ্ছে, ব্যাংকিং প্রতিষ্ঠান, এবং যে সমস্ত বড় বড় বণিকরা দূরবর্তী অঞ্চলে যারা ব্যবসা বাণিজ্য করছে, ওই ব্যাংকে তারা অর্থ রাখছে। দেখুন, এখনকার সঙ্গে তখনকার যদি আপনারা একটু কম্পারেটিভ স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন এখনো সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখনো ব্যাংকের থেকে লোন নিচ্ছে। তখন কি হতো, তখন সমস্ত ওই যে রেগুলেটেড কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি এবং মানি লেন্ডার, এবং যেটা হয়, যেটা যেটা আমি একটু আগে আলোচনা করলাম, সামুদ্রিক ঋণ, এই সামুদ্রিক ঋণ এই ইন্স্যুরেন্স কোম্পানি পে করতো, নয়তো রেগুলেটেড কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি, বা যারা মানি লেন্ডার বা সুদখোর ছিল তাদের কাছ থেকেও তারা নিত। এই যে একটা শ্রেণী, সেই শ্রেণী অর্থাৎ বণিক শ্রেণী, ব্যাংকার শ্রেণী, এই ব্যাংকার শ্রেণীর কথা তো আমরা মধ্যযুগে আমরা ভাবতে পারতাম না। তাহলে আমরা কি দেখছি, একটা বিরাট ট্রান্সফরমেশন, যে ট্রান্সফরমেশন আমাদেরকে আহ, যে আমাদেরকে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের পথে এগিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আর সভ্যতাকে ফিরে তাকাতে হয়নি, একটা বিরাট ট্রান্সফরমেশন ঘটে গেছে। এবং সর্বদিকে সামগ্রিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং সেই অর্থনৈতিক নীতির সঙ্গে সমাজ জড়িত, সেই অর্থনীতির সঙ্গে মানুষের যেটা ধর্ম, তার যে চিন্তা চেতনা, সবকিছু জড়িত। সুতরাং এই যে ট্রান্সফরমেশনটা, মানুষের এই যে সুদ ব্যবসা, যেটা এক সময় যেটার উপরে ব্যান করেছিল, সেইটার ক্ষেত্রেও আমরা দেখলাম ব্যানটা উঠে গেছে।
তাহলে মানুষের বাণিজ্যের ক্ষেত্রে আরো সুবিধা হচ্ছে। আর এই সময়কালেই চার্চের ক্ষমতা কমে যাচ্ছে, কারণ চার্চ অনেক কিছুকে ঈশ্বরের নাম দিয়ে তারা তার উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। তাহলে এর ফলে কি হতো, যারা এই ধরনের অটোক্রেটিক সম্রাটরা বা জাতীয় নেশন স্টেটের যারা সম্রাট, তারা তাদের মতন করে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যতে পৃষ্ঠপোষকতা করতে পারতেন না, কিংবা তারা তাদের রাজ্যকে চালাতে পারতেন না। এই যে সামগ্রিক একটা পরিবর্তন, এটাই কিন্তু এই বাণিজ্যিক বিপ্লবের একটা মূল্যায়ন বলা যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার।